আপনি বলুন। আমি শুধু আপনাকে ওই কোষাগার থেকে মোহর সরানোর কাজটাই খুব ভালোভাবে করতে দেখেছি মন্ত্রী মশাই। আর বাকি সব কাজে তো আপনি লবডঙ্কা। গোপাল, মুখ সামলে কথা বলো, হ্যাঁ? বেশি বাড়াবাড়ি করো না। কি বলতে চাইছেন মন্ত্রী মশাই? বাড়াবাড়ি করলে মারামারি হয়ে যাবে? আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, সকলে এইবারে থামো। ঝগড়াঝাটি বন্ধ হোক, এমনিতেই খুব গরম। বলছি কি, যা গরম পড়েছে এইখানে তো থাকাটাই দায় হয়ে যাচ্ছে। উফ, আর যে পেরে উঠছি না। মনে হয় আপাতত এখান থেকে কদিনের জন্যে। মহারাজ, বাইরে রাজ্যের প্রজারা জড়ো হয়েছে, সকলে মিলে বিক্ষোভ করছে। একবার একবার শিগগির আসুন মহারাজ, নইলে সাংঘাতিক কিছু একটা ঘটে যাবে। কি হলো? আবারও কোনো সমস্যা হলো নাকি? আমাদের রাজ্যের প্রজারা তো যথেষ্ট বোঝদার, তারা তো এমনি এমনি ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করার মানুষ নয়। গোপাল, চলো গিয়ে দেখি। কি ব্যাপার, তোমাদের কি সমস্যা হয়েছে? এইভাবে বিক্ষোভ করছো কেন? মহারাজ, মন্ত্রী মশাইকে সামনে আনুন, তারপর বলছি কি হয়েছে না হয়েছে। সেরেছে। আরে, আমাকে ডাকছে কেন? আচ্ছা, বলছি তোমরা একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমরা কিছু একটা কারণে খুবই অসন্তুষ্ট হয়েছো, তাই সেই জন্য বলছি আগে শান্ত হও, তারপর বলো মন্ত্রী মশাইকে কেন খুঁজছো, উনি কি করেছেন? গোপাল দাদা, তুমি তো জানোই রাজ্যে যা গরম পড়েছে, তার জন্য খাল বিল পুকুর নদী নালা একেবারে শুকিয়ে গেছে, চারিদিকে জলের হাহাকার। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। গত সপ্তাহে এই সমস্যার কথা জানিয়ে মহারাজকে অনুরোধ করে গিয়েছিলাম যে রাজ্যের বাঁধটা যাতে খুলে দেওয়া হয়। কেন? আমি তো তোমাদের কথা রেখেছি। আমি তো দুদিন আগেই মন্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে মোহর দিয়ে বাঁধ খোলার কাজে পাঠিয়েছিলাম। কেন, উনি কি বাঁধ খোলেননি? সেইটা ওনাকেই জিজ্ঞাসা করুন। গত দুদিনে উনি তো বাঁধ খুলতে আসেনি, উপরন্তু আমরা ওনাকে ডাকতে গেলে উনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। সে কি, এ তো ভারী অন্যায়। দুদিন ধরে অপেক্ষা করে আর না থাকতে পেরে আজকে আমরা এখানে এসেছি। এই অবস্থায় আমরা কি করব? যদি আমাদেরকে আমাদের রাজ্য সাহায্য না করে তাহলে কোথায় যাব আমরা? ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। মন্ত্রী, এই মন্ত্রী! মহারাজ, মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা পরে দেখে নিচ্ছি, আগে এদেরকে শান্ত করেই চলুন। মনে রাখবেন, প্রজারা একবার বিপক্ষে চলে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। শোনো সকলে, তোমরা আজকের দিনটা একটু কষ্ট করো। আমি কথা দিচ্ছি, কাল সকাল হলেই বাঁধ খোলার ব্যবস্থা করব, ঠিক আছে? ঠিক কথা বলেছো তো গোপাল দাদা। দাদা বলে যখন ডাকো, তখন দেখো এই দাদা তার ভাইদের কিছুতেই নিরাশ করবে না। শুধু আজকের দিনটা একটু চেয়ে নিচ্ছি, ব্যাস। ঠিক আছে, আজকে আমরা চলে যাচ্ছি, কিন্তু কালকে কিছু না হলেই। কোনো কিন্তুরই জায়গায় নেই পুঁটির বাবা। আর তোমরা রাগ করো না। চিন্তা করো না, সকাল হলেই সাঙ্গ পাঙ্গ নিয়ে আমি বাঁধ খোলার কাজে নেমে যাব। ছি ছি মন্ত্রী, তুমি এইভাবে আমায় মিথ্যে বললে। ভাবতেই পারছি না কি দরকার ছিল আমায় মিথ্যে আশ্বাস দিয়ে প্রজাদের সামনে নাক কান কাটার। মুখে কুলুপ কেন? উত্তর দাও। না, মানে আমার শরীরটা ঠিক ভালো ছিল না, তাই বাড়ি থেকে বেরোতে পারিনি। বলছি কি, শরীর খারাপ থাকলে রাজসভায় খবর দিতে পারতেন, আমরা কেউ দায়িত্বটা পালন করতাম, কি আছে? সমস্ত মোহরগুলো একস্থ করে ঘাপটি মারলেন ঘরে। ছি ছি, জানাই আপনাকে ধিক্কার। সকলে মিলে করো প্রতিবাদের চিৎকার। মন্ত্রী মশাই, ছি 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 ছি। মহারাজ, আপনি এক্ষুনি মন্ত্রী মশাইকে কদিনের জন্য সভা থেকে বহিষ্কৃত করুন। সে তো করবই, তবে তার আগে আমি চাই কালকে যখন বাঁধ খুলতে তোমরা নামবে, তখন সেই কাজে কোনো লোক নিয়োগ না করে মন্ত্রীকেই বাঁধ খুলতে নামাবে। মহারাজ, এ কেমন বিচার আপনার? আমি না রাজ্যের মন্ত্রী। মন্ত্রী না ষড়যন্ত্রী। মন্ত্রী মশাই, তাহলে কালকের জন্য প্রস্তুত থাকুন। মহারাজের বাঁধ খোলার জন্য সকল মোহর তো আগেই আত্মসাৎ করেছেন, এবার শুধু কাজে নেমে পড়বেন, কেমন? ওহ গোপাল, এইবারে ছেড়ে দাও, আর পাচ্ছি না। এত সহজে হাল ছাড়লে হবে বলুন? এই কে আছো?
ওই শাবল কোদালগুলো দাও, আমি এদিকটায় খুঁচিয়ে দিই। সভাকবি, বিজ্ঞানী, এসো এসো এসো, হাত লাগাও। সবে মিলে করি কাজ, বাঁধ খোলা হবে আজ। বাঁধ খোলা হবে আজ, মন দিয়ে করো কাজ। একদম, হাত লাগাও, জোর লাগাও। গোপাল দাদা, সভাকবি, বিজ্ঞানী দাদা আর আর বাকি দাদা ভাইরা আসুন আসুন, সকলে একটু শরবত খান। আমাকেও একটু শরবত দাও। মোহরগুলো খেয়েও তৃষ্ণা মেটেনি বুঝি? হুম হুম। বাঁধ এক্ষুনি খুলবে, প্রজাদের সব জ্বালা জুড়োবে। বাঁধ খুলে গেছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো কোনো সময় ভুল করলে নিজেই সেই ভুল শুধরে আবার ফিরতে হয়। আপনিও তাই করুন মন্ত্রী মশাই, নিজে নিজেই উঠে আসুন। চলো সকলে। গোপাল, তুমি তোমার সাথীদের নিয়ে যা করলে সত্যি ভাবাই যায় না। মহারাজ, নিজেদের রাজ্যের সমস্যায় নিজেরাই কোমর বেঁধে নেমে সমস্যার সমাধান করেছি, পরিস্থিতি মোকাবিলা করেছি। এর জন্যে আপনি এমন করে বলবেন না। ওহ, তোমরা না থাকলে যে কি হতো। মহারাজ, আমরা আছি তো, এত ভাববেন না আপনি। আপনি বরং আমাদের সকলের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তোমরা সকলে ভিতরে এসো, হাত পা ধুয়ে নাও। ততক্ষণে আমি রানীকে আহারের ব্যবস্থা করতে বলছি। ওমা গো, ওমা বাঁচাও। ওহ, কি শরীর খারাপটাই না লাগছে গো। একে গিন্নি, ওরে বাবা রে। কি হয়েছেটা কি? ওহ, তুমি এইভাবে এখানে শুয়ে কাতরাচ্ছ কেন? বলি তুমি এসেছো? হ্যাঁ, এই তো আমি চলে এসেছি। কি হয়েছে গিন্নি? তোমার কোথায় কষ্ট হচ্ছে? গরমে হাঁসফাঁস করছি গো। পারছি না, রান্না করতে গিয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছে গো। এই থেকে এইখানে পড়ে পড়ে গড়াচ্ছি। ওহ, ঠিক আছে, আজ আর রান্না করতে হবে না গিন্নি, আমি রাজবাড়ি থেকে খেয়ে এসেছি। বাহ, নিজে খেয়ে এসেছো বলে আর রান্না করতে হবে না বলে দিলে, হ্যাঁ? এদিকে রাত্রে আমি খাবো কি সে খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, খেয়াল আছে, খেয়াল আছে। যাও, আমার জন্য রান্না চাপাও আর একটু জল দাও। দেখো, এত গরম পড়ে কৃষ্ণনগরের অবস্থা শোচনীয় হয়ে গেছে। বয়স্ক লোকেরা কোনো কাজই করতে পারছে না। সত্যি তো, এই গরমে রান্না করাটা খুবই কঠিন গিন্নি। কি বললে? আমি বয়স্ক লোক? আমার বয়স হয়ে গেছে, তাহলে নিজে কি? হ্যাঁ, এই না না গিন্নি, আমি তোমায় কিছু বলিনি। আমি গোটা কৃষ্ণনগরের সাধারণ বয়স্কাদের উদ্দেশ্যেই কথাটা বললাম। তোমার তো বয়স হয়েছে বলে মনেই হয় না গিন্নি। ও তাই বলো? নাও গিন্নি, জল নাও। আজ না হয় আমি রান্না করব। হে ভগবান, মুখের একটু লাগাম দাও। এইভাবে যখন তখন সত্যি কথা বলিও না। গোপাল দাদা, ও গোপাল দাদা, একবারটি বাইরে এসো। মহারাজ জরুরি তলব করেছেন। আবার কি হলো? গোপাল দাদা, গিন্নি, একবার ও বাইরে গোপাল গিয়ে দাদা। দেখে আসি, বুঝলে? পেয়াদা এসে অনেকক্ষণ থেকে ডাকছে। গোপাল দাদা, আচ্ছা, গিয়ে গোপাল দেখো। দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা। আরে তুমি এক্ষুনি একবার প্রাসাদে চলো, রানীমার খুব শরীর খারাপ করেছে। মহারাজ তোমাকে খবর দিতে বললেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। গোপাল, কি হবে বলো তো? রানী তো দুমদাম করে ব্যারামে পড়ে না। মহারাজ, ভয় পাবেন না, আমরা আছি তো। বৈদ্যকে পরীক্ষা করতে দিন, দেখি সে কি বলে। মহারাজ, অতিরিক্ত গরমের জন্য শরীরটা খারাপ হয়েছে। আসলে উনি এই তীব্র দাবদাহ নিতে পারেননি। তবে চিন্তা করবেন না মহারাজ, আমি বাড়ি গিয়ে এক ধরনের বিশেষ পথ্য পাঠিয়ে দিচ্ছি। রানীমা খেলেই সুস্থ হয়ে উঠবেন। মহারাজ, নিজের কানেই তো শুনলেন, রানীমার তেমন গুরুতর কিছু হয়নি, চিন্তা করবেন না।
বৈদ্যর ওষুধে উনি সেরে উঠবেন। যাওয়ার আগে একটা কথা বলে যাই, গরমের এই দাবদাহ কিন্তু আরো ভয়ঙ্কর হবে, তাই সকলে খুব সাবধানে থাকবেন। শরীর যাতে ঠান্ডা থাকে এমন হালকা পাতলা খাবার খাবেন। আসি, রাজসভায় দেখা হবে। মহারাজ, বৈদ্যমশাই কিন্তু এটা ঠিক বলেছেন, গরম আরো বাড়বে, তাই দুজনেই খুব সাবধানে থাকবেন, কেমন? গতকাল তো আমার গিন্নিও গরমের চোটে কুপকাত হয়ে গেছিল, শেষমেশ আমাকে বাড়ি গিয়ে রান্না করতে হলো আর কি। ও বাবা, তাই নাকি? তাহলে তো খুবই চিন্তার ব্যাপার। আচ্ছা মহারাজ, আমি তাহলে এখন আসি, আবার রাজসভায় দেখা হবে। এই গরমে আর এখানে থাকতে পারছি না, বলছি কদিনের জন্য না একটু অন্য কোথাও গেলে হয় না গো? গিন্নি, এই গরমে ঘরেই থাকো, অন্য কোথাও যাওয়ার মোটে নাম করো না। বাইরে বেরোতে গিয়ে যদি কোনোভাবে গরম হাওয়া শরীরে লেগে যায় তাহলে বিপত্তির আর শেষ থাকবে না গিন্নি। কিন্তু এখানেও তো যা গরম পড়েছে, পচে গলে মরে যাই আর কি। উফ গিন্নি, দয়া করে এইসব বাজে কথা বলা বন্ধ করো তো, আমার আয়ুর থেকেও তোমার আয়ু দীর্ঘ হোক। বাহ, তুমি এসব কথা কোথা থেকে শিখলে গো? হুম? এই তো তোমার থেকে আর কি। গোপাল, গোপাল, রাজ্যের অবস্থা খুবই বেহাল। এই সবই আমাদের পোড়া কপাল। আরে সভা কবি, কি হয়েছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কিছু... বিজ্ঞানী মহারাজ দুজনেই অজ্ঞান, ঘটি ঘটি জল ঢেলেও ফেরাতে পারেনি তাদের জ্ঞান। কি বলছো কি? তা তুমি এই ব্যাপারটা জানলে কি করে? গিয়েছিলাম একটু আগে বিজ্ঞানীর বাড়ি, গিয়ে দেখি লোকজনের ভিড় সারি সারি। সে কি? শুনলাম মহারাজ তাকে কিছু বলতে এসেছিলেন, তারপরে দুজনে বাইরে বেরিয়ে আসতেই অজ্ঞান হয়ে গেলেন। মহারাজ বিজ্ঞানীর বাড়ি গিয়েছিলেন, তাও আবার রানীমাকে ছেড়ে? রাজবৈদ্য কত করে বললেন এই সময় যখন তখন ঘরের বাইরে বেরোবেন না, কে শোনে কার কথা? আমার মনে হয় মহারাজ তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেই বিজ্ঞানীর বাড়ি গিয়েছিলেন। গরম কমানোর উপায় আলোচনা করতে হয় তো গিয়েছিলেন। আমাদের মহারাজ তো নিজের চোখেই দেখেছেন এই তীব্র গরমের চোটে রাজ্যের কি অবস্থা, কি অবস্থা। ঠিক বলেছো গিন্নি, আমার এই কথাটা তো মাথাতেই আসেনি। ধন্যবাদ গিন্নি, অসংখ্য ধন্যবাদ তোমায়। আমায় পরে ধন্যবাদ জানিও। হ্যাঁ, এখন আর দেরি না করে বৈদ্য মশাইকে সঙ্গে নিয়ে বিজ্ঞানী মশাইয়ের বাড়ি যাও। হ্যাঁ, কি বুঝছেন বৈদ্যমশাই? খুব একটা ভালো কিছু বুঝছি না গোপাল। দেখো, সত্যি বলতে ওই কৃষ্ণনগরের অবস্থা খুবই বাজে, তাই এখানকার মানুষেরা একে একে অসুস্থ হয়ে পড়ছে। বাইরের অবস্থাটাও তো ভালো নয়, বুঝতেই পারছো। এখন সান্ধ্যকালীন হাওয়াতেও গরমের তাত রয়েছে। দেখুন, রাজ্যের যা অবস্থা তাতে যদি রাজ্যের মাথা থেকে সমস্ত প্রশাসনিক প্রধানরাই অসুস্থ হয়ে পড়েন তাহলে তো ভীষণ বিপদ। সে তো বটেই, এই জন্যেই আমি বলি কি, মহারাজ সহ সকল সভাসদেরা এই রাজ্য ছেড়ে কদিনের জন্য পাহাড়ি কোনো এক জায়গায় গিয়ে থাকুন, পরিবার নিয়েই যান। দেখুন, আগে নিজেরা বাঁচলে তবে তো রাজ্যবাসীকে ভালো রাখতে পারবেন, তাই না? কথাটা কিন্তু মন্দ বলেনি বৈদ্য। গোপাল, এই গোপাল, তুমি পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করো। এইখানে আর কিছুদিন থাকলে মরেই যাব। হ্যাঁ গোপাল, আমারও তাই মত। এক্ষুনি যা শরীরে ক্লান্তি এসেছে, আর কদিন এইখানে থাকলে মরেই যাব। মহারাজের অনুরোধে গরম কমানোর কোনো ব্যবস্থাও তো করতে পারলাম না। বাইরে বেরোনো মাত্রই দুজনে মূর্ছা গেলাম। বাবা, ঠিক আছে, বুঝেছি। মহারাজ, আপনি আর এই ব্যাপারটা নিয়ে বেশি ভাববেন না। বিজ্ঞানী, তুমিও আর বেশি কথা বলো না। আমি পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমরা রাজসভা সকলে সব পরিবারে যাব। অনেক কাজ হয়েছে, এখন কিছুদিন আমাদের বিশ্রাম দরকার।
এ কি গোপাল, মন্ত্রীকেও তুমি আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছ? আহ, তুমি কি সব ভুলে গেছো? মহারাজ, আপনি খামোখা উত্তেজিত হবেন না। আপনার শরীরটা কিন্তু ভালো নেই। আর মহারাজ, আপনার রাজ্যে বাস করে আপনার থেকেই শিখেছি বিপদের দিনে পরম শত্রুকেও দূরে ঠেলতে নেই। গোপাল এটা ঠিক কথাই বলেছে। যতই হোক, উনি তো আমাদের মন্ত্রী, তাই এই বিপদের দিনে ওনাকে ফেলে যায় কি করে বলুন তো? সত্যি গোপাল, তোমার তুলনা নেই। ঠং, সবই নাম কেনার চেষ্টা। গোপাল, চলো এইবারে রওনা দিই। বলছি, খাবার দাবার আর জলের কলসিগুলো উঠেছো তো? হ্যাঁ, খাবারের পাত্রগুলো আপনার জিম্মায় থাকবে, আর জলের কলসিগুলো আমি সামলাবো। কি গো, তুমি খাবার ছেড়ে শুধুই জল খাচ্ছ? ওদিকে মন্ত্রী মশাই যে সব খাবার একাই সাবার করে দিলে না? ভালোই তো, থাক না। এরপরে বড় বাইরে যেতে হলে বুঝবে। আমি তো ওই জন্যই নিজের জিম্মায় শুধুমাত্র জল নিয়েছি। দেখো, জল খেলে ছোট বাইরে যাওয়ার দরকার হলে চলে যেতে পারবো, কিন্তু বড় বাইরে যাওয়ার দরকার হলে তো যেখানে সেখানে যেতে পারবো না। তাই জলই সই। কিন্তু সবার জল যদি তুমি একাই শেষ করে দিলে তাহলে? এই রে, এটা তো ঠিক বলেছো গিন্নি। পথে ঘাটে কোনো পানীয় জলের পুকুর বা কুয়ো দেখলে জল ভরে নিতে হবে, বুঝলে? সকলে আসুন, দেখুন দেখুন মহারাজা আমার মূর্ছা গিয়েছেন। আসুন। সে কি, কৃষ্ণনগর পেরিয়ে এসেছি, এখন এই অচেনা অজানা জায়গায় এসে মূর্ছা গেলেন? গিন্নি চলো তো শিগগির গিয়ে দেখি। কেউ ঘাবড়াবেন না, মহারাজের শরীরটা আসলে খুব দুর্বল ছিল তো, তাই মূর্ছা গিয়েছেন। তবে চিন্তার কিছু নেই, আমি এক ধরনের পথ্য দিচ্ছি, এটা খেলেই উনি আবার সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে বৈদ্য মশাই, আপনি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পথ্যটা তৈরি করুন। হ্যাঁ, আমার এই পথ্যটা তৈরি করার জন্যে একটু জলের প্রয়োজন। একটু জলের ব্যবস্থা করুন তো। এ মা, বলি গাড়িতে যে এক ফোঁটাও জল নেই গো, কি হবে? এই গোপাল, তুমি একাই সব জল খেয়ে বসে আছো? হ্যাঁ গোপাল, এখন এসব বাদ দাও, চলো একটু জলের ব্যবস্থা করি। হ্যাঁ, খানাখন্দ, খাল, বিল, নদী, সমুদ্র, যেখান থেকে পারো জল নিয়ে এসো। জল ছাড়া এই পথ্য বানানো অসম্ভব। গোপাল, এ কি করা যায় বলো? দাঁড়াও, আমি একটু ছোট বাইরে থেকে ঘুরে আসছি। হ্যাঁ, খুব জোরে বেগ আসছে, ত্যাগ না করতে পারলে বুদ্ধি খুলবে না। ওদিকে একটা পাত কুয়ো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। জল কোথা থেকে পাবো? তবে কি জলের অভাবে আজকে মহারাজ সুস্থ হতে পারবেন না? রানীমা, ব্যাকুল হবেন না, আমি আছি তো। আমি থাকতে কিচ্ছু অঘটন ঘটবে না। সকলে শুনুন, বিশেষত মহিলাদের বলছি, আপনারা সকলে নিজেদের কাছে যত শাড়ি আছে সেই প্রত্যেকটা শাড়ি আমাকে দিন। আমি শাড়ি জুড়ে জুড়ে লম্বা রশ্মি বানাবো, তারপর সেই রশ্মিতে বালতি ঝুলিয়ে জল তুলব। দয়া করে কেউ দেরি করবেন না। এই নাও আমার 5খানা শাড়ি। হ্যাঁ, এই নাও আমার 10খানা শাড়ি। আমি বাবা আমার লতা পাতা মিনি করা শাড়িগুলো দেব না। যা পারো করো, আমি বড় বাইরেতে যাচ্ছি। ওমা, বিপদের দিনে শাড়ি দেবে না? গায়ের জোরে নিয়ে আসবো। হ্যাঁ, এ বাবা, এখনো কিছুটা কাপড় লাগবে তো।
যা গভীর পাতকুয়া, সবার সব শাড়ি তো কাজে লাগিয়ে দিয়েছি, এখন কি হবে? আরে ওই তো কার একটা ঝোপের কাছে ধুতি পড়ে রয়েছে, যাই ওইটাই নিয়ে নি। এই গোপাল গোপাল, আরে করো কি ওটা তো আমার ধুতি। আরে আরে আমি এই ঝোপে বড় বাইরের জন্য এসেছি। আরে মন্ত্রী মশাই, বড় বাইরে করার সময় অযথা অন্যদিকে মন দেবেন না, তাহলে পেট সাফা হবে না। গোপাল, তুমি ছিলে বলে এই যাত্রাতে রক্ষা পেলাম। ভগবান তোমাদের অনেক অনেক মঙ্গল করুক। এই দেখো না, ওরা না আমার লতা পাতা আঁকা শাড়িগুলো নিয়ে নিয়েছে। এই, দূর তোমার শাড়ির লতা পাতা, আমি নিজেই জড়িয়েছি বড় বড় ঘাস পাতা। কি চুল করছে রে, দূর চাতা, দূর।